উনি কার্যত যাদের হকের চাকরি চোরদের রক্ষা করতে গিয়ে তাদের বিপদের মধ্যে ফেললেন। এখন তাদের পরীক্ষা দেওয়ার জন্য উনি চাপ দিচ্ছেন। লক্ষাধিক বাংলাদেশি মালদায় দাবি বিজেপির, আর কত বাংলাদেশি ঢুকে আছে প্রশাসনে? দেখুন, এই যে বাইরে থেকে বেআইনিভাবে পশ্চিমবাংলাতে এসে কাগজ কলম তৈরি করে থাকা, এটা তো বেআইনি। ঢুকছে যে বর্ডার সিকিউরিটি ফোর্স কী করছে, ঢোকার পরে থাকছে যে রাজ্যের প্রশাসন কি করছে, থাকবার পর তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াচ্ছে তৃণমূলের নেতারা কি করছে। তৃণমূলের সুপ্রিমোর হাত মাথায় আছে বলে লাভলি খাতুন মার্কা পঞ্চায়েতের মেম্বার হয় কি পঞ্চায়েতের প্রধান হয়। ওদিকে বাংলাদেশের নাগরিক, এদিকে পশ্চিমবাংলায় তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েতের প্রধান। তৃণমূলকে জিজ্ঞাসা করুন, মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তিনি। প্রধানের স্বামী বাংলাদেশি, আদালতের নির্দেশে পঞ্চায়েত প্রধানকে প্রশাসনিক কাজ থেকে আপাতত বিরত থাকতে বলা হয়েছে। না, কাশিপাড়ায় পঞ্চায়েতের প্রধান, তার স্বামী বোধহয় বাংলাদেশি। মানে প্রধানের বাড়ি, এসব তো বোঝা গেল এদেশের নাগরিক না, কিন্তু এদেশের তৃণমূলের মেম্বার, তৃণমূলের প্রধান, সেই বাড়িরই লোক। তো তাকে এখন বলছে কাজ বন্ধ করলে হবে নাকি? অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট করবে না কেন? দুর্নীতি করে কী করে এই কাজ জোগাড় করেছে, কার প্রশ্রয় জোগাড় করেছে, কোন তৃণমূলের নেতা হাত মাথায় আছে, বার করতে হবে না? সরকার গ্রেপ্তার করে ধরার চেষ্টা না করে ধামাচাপা দিতে চাইছে, এটা স্পষ্ট। গ্রেপ্তার করতে হবে। হুমায়ুন কবিরের মাথায় কার হাত ভেবে পাচ্ছেন না মুর্শিদাবাদের তৃণমূলের নেতারাই। পাল্টা হুমায়ুনকে চ্যালেঞ্জ করছেন রবিউল আলম। তিনি বলছেন, কে যায় শুভেন্দুর কাছে, নাম বলুক হুমায়ুন। ঠিক আছে, মুর্শিদাবাদের এমএলএ হুমায়ুন কবির, তার মাথায় কার হাত খুঁজে লাভ কি? তার মাথায় সবার হাত। কংগ্রেসের এমএলএ, সেখান থেকে দল ভেঙে তৃণমূল মমতা ব্যানার্জির বদান্যতায়, তারপরে আবার ভেঙে চলে গেল কংগ্রেস, তারপর সেখান থেকে গেল বিজেপি থেকে আবার এসে গেল তৃণমূল। ফলে সবার হাত মাথায় নিয়ে চলা হুমায়ুন কবির। তৃণমূলের নেতাদের মাথায় যত হাত তৃণমূলের ওপরের নেতাদের, তার চাইতে বেশি মাথায় হাত হুমায়ুন কবিরের। হুমায়ুন কবির একদম খোদ কালীঘাট পর্যন্ত, আর ওদিকে মানে প্রাক্তন তৃণমূল বর্তমানের বিজেপি শুভেন্দু, অথবা বর্তমানের মুখ্যমন্ত্রী তৃণমূল মমতা ব্যানার্জি, দুজনেরই হাত মাথায়। কয়েকদিন ধরে হইচই ফেলেছে কাকদ্বীপে বাংলাদেশি কলোনি। এদেশে এসে টাকা দিলেই মিলছে ভারতীয় ভোটার কার্ড। এসডিওর পদত্যাগের দাবি করছেন শুভেন্দু। দেখুন, কাকদ্বীপে ভোটার লিস্ট, যারা ভোটার হয়েছেন তারা বলছেন 10,000 টাকা দিয়েছি তৃণমূলের নেতাকে, ভোটার হয়ে গেছে। 10,000 টাকা তৃণমূলকে দিলে ভোটার হওয়া যায়। তৃণমূলের এমএলএ অথবা মন্ত্রী আগে ছিলেন, এখন নেতা, তিনি বলছেন সরকারের কর্মীরা টাকা নিয়ে ভোটার লিস্টে নাম ঢোকাচ্ছে, সরকার অফিসাররা টাকা নিয়ে ভোটার লিস্টে নাম ঢোকাচ্ছে বলে একদম এসডিও বিডিও অফিসের কথা উল্লেখ করছেন। কাকদ্বীপের এমএলএ, কাকদ্বীপের এসডিও অথবা বিডিওর কথা উল্লেখ করছেন। তো মুখ্যমন্ত্রীকে বলুন যে আপনার পুষে রাখা বিডিও এবং এসডিও তারা এই সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত, আমরা কি করব, আপনি তো ওদের প্রশ্রয় দেন, বলুন। এটা কোনো সন্দেহ নেই, এটা গুরুতরভাবে তদন্ত হওয়া উচিত। বিচার বিভাগীয় তদন্ত, কোনো একজন কাউকে দিয়ে তদন্ত করা হোক। এ কোনো সিবিআই দিয়েও হবে না, এ কোনো রাজ্যের পুলিশ দিয়েও হবে না, ধামাচাপা দেবে। বিচার বিভাগের কাউকে যুক্ত করে তদন্তের ব্যবস্থা করা হোক, যাতে সত্যি সত্যি এসডিও বিডিও সহ রাজ্যের শাসক অথবা অন্য কেউ ধরা পড়ে। ঘটনায় তোলপাড় পুরো রাজ্য, কিন্তু এখনো শিশু সুরক্ষা কমিশনের কোনো নড়চড় দেখা যায়নি। পাঁশকুড়ার ঘটনাটা তো স্পষ্ট করে দিল, ক্লাস 7-এর ছেলে এবং তার মৃত্যুর দায় যার, তিনি সিভিক পুলিশ। শিশু মৃত্যু কার্যত, শিশু সুরক্ষা কমিশনের দেখা নেই, কিন্তু তারা কোনো প্রয়োজনের সময় নেই, তারা সরকারের দালালি করার মতন করে ঘুরে বেড়াচ্ছে। খুব দুর্ভাগ্য এটা। সিভিক পুলিশ, তাকে এখনো পর্যন্ত ধরা গেল না, নির্দিষ্ট এফআইআর হবার পরেও
আসলে সিভিক পুলিশরাই সরকারের প্রাণভোমরা। আমরা বলেছিলাম যারা সিভিক পুলিশ ওদেরকে বরঞ্চ মর্যাদা দিন, ওদের ইএসআই দিন, ওদের পিএফ দিন, ওদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিন। সেটা সরকার দেয়নি, মুখ্যমন্ত্রী দেয়নি। ওদের ঝুলিয়ে রেখে ওদের দিয়ে খিদমতগিরি করাচ্ছে, এবং তারপরে যা বিপদ হবে ওদের বিপদ হবে। এবং সেই সিভিক পুলিশদের দিয়েই প্রশাসন চালাবার যেভাবে চেষ্টা করছে, কদিন পরে দেখবেন থানায় পুলিশ নেই, সিভিক পুলিশ থানা চালাচ্ছে, এবং ওসি সাব ইন্সপেক্টর সিভিক পুলিশ মারফত তৃণমূলের নেতাদের কথায় চলছে। এটা খুব বিপজ্জনক হচ্ছে। অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত, অনেক দেরি হয়ে গেছে। কর্মচারী রয়েছেন তাদের যদি কেটে কেটেগুলো তবু দেখে নাও কোনো পয়েন্ট। যারা অশিক্ষক কর্মচারী রয়েছেন তাদের ভাতা দেওয়ার একটা প্রসেস শুরু হয়েছে বিভিন্ন অফিসে তাদের। মুখ্যমন্ত্রী যারা সরকার কোর্টে গেছে, কোর্টের অর্ডার মানেনি, আবার কোর্টে গেছে, ফাইনালি কোর্ট যা বলেছে সেটা সরকার মানতে চাইল না, এবং যাদের চাকরিতে বহাল করে টাকা দেওয়ার কথা কোর্ট বলেনি তাদেরকে উনি ভাতা দেওয়ার কথা বলেছেন। এখানে কেন উনি যোগ্য অযোগ্য আলাদা করেননি? ওর অপরাধেই তো এই সবাই বিপদে পড়ল। যারা চাকরি চুরি তাদের তো আলাদা করলেই পারত, করেননি উনি। এক্ষেত্রে বিপদটা হচ্ছে এই, উনি স্কুলের হেডমাস্টারদের বলছেন যে তারা সবাই রেকমেন্ড করবে কে টাকা পাবে আর কে টাকা পাবে না। কেন? টাকা কি হেডমাস্টাররা নিয়েছে? না তো, চাকরি চোররা নিয়েছে, তারা তো ওকে টাকা জমা দিয়েছে। হেডমাস্টার মশাইদের বরঞ্চ বিপদের মধ্যে ফেলার চেষ্টা করা হচ্ছে। হেডমাস্টার মশাইরা খুব বেশি হলে ফরওয়ার্ড করতে পারেন, আর খুব বেশি হলে সঙ্গে বলে দিতে পারেন যে এই কদিন আমার স্কুলে কাজ করেছে। রেকমেন্ডেশন তো তার কাজ নয়, ডিসিশন নেবার দায়িত্ব সরকারের। মাস্টারমশাইদের রেকমেন্ডেশন দেবার কথা বলার মধ্য দিয়ে তাদের বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। এটা ঘোরতরভাবে কোর্টের কাছে মাস্টারমশাইদের বিপদে ফেলার চেষ্টা। সরকার তার যা দায়িত্ব, তার যা সিদ্ধান্ত সে নেবে। ফেল করলে সে ফেল করবে, চুরি করলে সে চুরি করেছে, দায়িত্ব তার। জেলা হাসপাতালে পোস্টিং হয়েছিল দেবাশিস হালদারের। এখন যখন মেরিট লিস্ট বেরোচ্ছে তখন দেখা যাচ্ছে মালদহের গাজলে দেবাশিসকে পাঠিয়ে দেওয়া হয়েছে। অভয়াকাণ্ডের যারা নেতৃত্ব দিচ্ছিলেন এরকম ডাক্তারদের বেআইনিভাবে, বেনিয়মিভাবে, জবরদস্তি এবং শাস্তিমূলকভাবে ট্রান্সফার করা হয়েছে। শাস্তিমূলকভাবে ট্রান্সফার। গাজলে পোস্ট নেই, সেখানেও পোস্টিং হয়ে গেল। স্বচ্ছতা কোথায়? ওদের প্রশ্নটা তো স্বাভাবিক, ট্রান্সফার হলে হবে, কিন্তু স্বচ্ছতা নেই কেন? ছিল লিস্টে একরকম, কিন্তু বেছে বেছে যারা অভয় আন্দোলনে যুক্ত ছিলেন তাদের নাম কেটে তাদেরকে শাস্তিমূলক এই যে ট্রান্সফার দেওয়া হয়েছে, এই অস্বচ্ছতা এইটাকে সঙ্গে রেখেই স্বাস্থ্যমন্ত্রী চলতে চান, এবং সেই কারণেই অভয়াকাণ্ডের বিচারের পক্ষে উনি নয়। কিন্তু এরকম তো আগেও হয়েছে। আমি বলছি ডাক্তার অরুণ সিং, ভারত বিখ্যাত ডাক্তার, সাহেবপদ গড়াই, সবাই জানে অসভ্যতা করা হয়েছে, মুখ্যমন্ত্রী পছন্দ হয়নি, অর্থাৎ অসভ্যতা করা হয়েছে। কেন কর্মচারীরা ডিএর দাবিতে আন্দোলন করেছে? পত্রপাঠ 24 ঘন্টার মধ্যে কোঅর্ডিনেশন কমিটির 15 জন রাজ্যের নেতা একসাথে তাদেরকে বার করে দিয়েছে। দার্জিলিং, এই ওই সেই বিভিন্ন জায়গায় স্ট্যান্ড রিলিজড, এই দিলাম অর্ডার, বেরো এখান থেকে। অসভ্যতা। মুখ্যমন্ত্রী তার ক্ষমতা দেখিয়েছেন, কিন্তু ওরা কেউ মাথা নিচু করেনি, ওরা মাথা উঁচু করে লড়েছে। আমি বিশ্বাস করি ডাক্তাররাও কেউ মাথা নিচু করবে না। গোটা রাজ্যের মানুষ ওদের পাশে আছে। সরকার অপরাধী, সরকার ভয় পেয়ে অ্যাকশন নিচ্ছে। হকের চাকরি ফেরতের দাবিতে যারা রাস্তায় লড়াই করছেন, যাদের দাবি সঙ্গত এবং ন্যায্য, তাদের চাকরি খারিজ করার ব্যবস্থা করেছে সরকার। এবং সরকার চাকরি চোরদের পাশে বলে হকের চাকরি যাদের, তাদের বিপদে পড়তে হচ্ছে, তারা স্বচ্ছ এবং মেধাসম্পন্ন, এ দায় মুখ্যমন্ত্রীর। এর আগে বারে বারে বাক কমিটি থেকে শুরু করে সবাই বলেছে চালের সঙ্গে কাকড় মিশিয়ে দিয়েছো তুমি মুখ্যমন্ত্রী, কাকড়গুলোকে বাছাই করো। কিন্তু মুখ্যমন্ত্রী সেটা করেননি, কারণ উনি চাকরি চোরদের পাশে। এবং চাকরি চোরদের রক্ষা করতে গিয়ে যারা জেনুইন তাদেরকে উনি বিপদে ফেললেন। চাকরি চোরদের রক্ষা করতে গিয়ে মুখ্যমন্ত্রী চাকরি চোরদের পাশে, মুখ্যমন্ত্রী স্বচ্ছ, যোগ্য, মেধাসম্পন্নদের পাশে নয়। কি অপরাধ ওদের?
ওরা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে, টাকা দিয়ে চাকরি পায়নি যারা, তাদের লিস্টটা মুখ্যমন্ত্রী দিতে পারলেন না। কারা অযোগ্য সেই লিস্ট দিতে পারলেন না, মানে কারা দুর্নীতিগ্রস্ত সব উনি জানেন। এই লিস্ট দিয়ে ওর পরিষ্কারভাবে রিভিউ পিটিশন স্পেশালি করা উচিত ছিল, যেটা উনি করেননি। উনি সুপ্রিম কোর্টের অর্ডারটাকে কার্যত মেনে নিয়ে নোটিফিকেশনের ব্যবস্থার দিকে যাবেন বলে সেদিন জানিয়ে এসেছেন। ওর উচিত ছিল স্ট্রেইট অপরাধ স্বীকার করে যে যারা যোগ্য আর অযোগ্য আমি ফারাক করেছি, অযোগ্যদের টাকা আমি ফেরত করিয়েছি, যারা যোগ্য ন্যায্য তাদের আমি ওএমআর শিট বার করে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে তাদের লিস্ট, এবং তারপর তাদেরকে নন টেন্টেড, তাদেরকে বিপদে ফেলবেন না, দায় আমার। মুখ্যমন্ত্রী আজকে সাংবাদিকদের ডেকেছিলেন, সম্মেলন করেছেন। হকের চাকরি যাদের চাকরি হারাচ্ছে তাদের বিষয়ে প্রেস কনফারেন্স। আবার প্রতারণা করলেন, তো আবার প্রতারণা করা হলো। মুখ্যমন্ত্রী 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যা বলেছিলেন 180 ডিগ্রি ঘুরে গেলেন, 180 ডিগ্রি ঘুরে গেলেন। ওরা বারে বারে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছে, মুখ্যমন্ত্রী বসেননি। শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছে, শিক্ষামন্ত্রী বসেননি। বরং ওদের পুলিশ দিয়ে পেটানো হয়েছে, লাথি মারা হয়েছে, পুলিশ দিয়ে পেটানো হয়েছে। তারপরে পুলিশ মুখ্যমন্ত্রীর কথায় ওদের বিরুদ্ধে কেস দিয়েছে। ওরা লেখাপড়া জানা ভালো ছেলে মেয়ে যারা স্বচ্ছ এবং যোগ্য মেধাসম্পন্ন, তাদের বিপদে পড়তে হবে কেন? এতদিন ধরে মুখ্যমন্ত্রী যা বললেন প্রতারণা করতে করতে আজকে বরঞ্চ সেই পুনর্মূর্ছিতভাবে পরীক্ষা দিতে হবে। তাই যদি পরীক্ষা দিতেই হয় তাহলে আগে বলেননি কেন? আগে অন্য কথা বলছিলেন কেন? যদি পরীক্ষা দিতেই হয় তাহলে রিভিউ পিটিশনটা ঠিক মতো করেননি কেন? তার আগে রিভিউ পিটিশন করে কেন বলেননি যে যারা অপরাধী তাদের আমি টাকা ফেরত করাবো 3 মাসের মধ্যে, হলফনামা দিচ্ছি আমি? উনি কেন বলেননি? উনি কেন বলেননি যে আমি এই সমস্ত ওএমআর শিট বার করে দিচ্ছি? কেন উনি বলেননি যে এই হচ্ছে যোগ্যদের লিস্ট? তারপরে উনি বলতে পারতেন এই যোগ্যদের মধ্যে কাউকে এখন বাতিল করবেন না, এরা যোগ্য, দায়িত্ব আমার, আমি হলফনামা দিচ্ছি, এদের মধ্যে কেউ অযোগ্য থাকলে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। উনি যোগ্যদের পাশে দাঁড়াননি, উনি চাকরিচোরদের পাশে দাঁড়িয়েছেন। আর এখন বলছেন পরীক্ষা দিতে হবে, তারপরে কী সব ওই এজ রিল্যাক্সেশন সবাই জানে, তারপরে কী সব ওই নম্বরে এক্সপিরিয়েন্স সে অনুযায়ী নম্বর পাবে সবাই জানে। এক্সপিরিয়েন্সের নম্বর তো পায়, নতুন কথা কী আছে? ফলে উনি নতুন কোনো কথা বলেননি, বরং আবার নতুন কোনো প্রতারণার ছক কিনা উনি কবে নোটিফিকেশান করবেন, কবে অ্যাপ্লিকেশান হবে, কবে কাউন্সেলিং হবে, ইত্যাদি ইত্যাদি। কে করবেন সবটা? স্কুল সার্ভিস কমিশন, যারা এই চুরির সঙ্গে যুক্ত, মধ্যশিক্ষা পরিষদ যারা এই চুরির সঙ্গে যুক্ত, রাজ্য সরকার যারা এই চুরির সঙ্গে যুক্ত, ওরা কোন ভরসায় যাদের জন্য ওদের চাকরি গেছে, যারা চাকরি চোরেদের পাশে দাঁড়িয়েছে, তাদের ভরসায় মাস্টারমশাইরা দাঁড়াবেন কি করে? তাদের মাস্টারমশাইরা ভরসা করবেন কি করে? ওর তাহলে অন্য কোনো দায়িত্ব দেওয়া উচিত ছিল, কোনো সেন্ট্রাল এজেন্সিকে, যার সঙ্গে রাজ্য সরকার কোনো সম্পর্ক নেই। তা কিছুই করলেন না। আরেকবার চুরি করবেন কিনা, প্রতারণা করবেন কিনা, এই প্রশ্নটা স্বাভাবিক। আর সংখ্যা টংখ্যা বাড়িয়ে সম্ভবত প্রতারণার আরেকটা নতুন ছক, টাকা তুলবার আরেকটা নতুন ছক